আমাদের জীবনে আনন্দ বা খুশির মুহূর্ত সবসময় সামনে থেকে এসে ধরা দেয় না। এই মুহূর্তকে তৈরি করে নিতে হয়। আর পরিবারের সঙ্গে কোথাও একটা বেরিয়ে পড়াই তো এমন খুশি আর আনন্দের মুহূর্ত তৈরি করে আমাদের জীবনে, তাই না? আজ সেরকমই একটি দিন। আজ শনিবার, সপ্তাহান্তে। আজকে আমরা চলেছি মায়াপুরে, যেখানে গড়ে উঠতে চলেছে বিশ্বের সর্ববৃহৎ মন্দির। অবতারিণী মায়ের দর্শন করে আজ আমরা শুরু করলাম আমাদের যাত্রা। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরেই চলেছি আজ। চলতে চলতে কিছু কথা শেয়ার করে নিই আপনাদের সঙ্গে। দক্ষিণ কলকাতার টালিগঞ্জের শ্রী অভয়াচরণ দে পরবর্তী জীবনে অভয়া চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ বা এসি ভক্তি বেদান্তই ইস্কনের প্রতিষ্ঠাতা ছিলেন। এই ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ 1965 সালে 70 বছর বয়সে পাশ্চাত্যবাসীর মধ্যে নৈতিক এবং আধ্যাত্মিক শিক্ষা প্রচারের জন্য নিউ ইয়র্কে পাড়ি দিয়েছিলেন। প্রায় 1 বছর পর 1966 সালের জুলাই মাসে তিনি প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইস্কন। পরে তাঁর গুরু শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আদেশে মায়াপুরে একটি মন্দির নির্মাণের পরিকল্পনা করেন। 1972 সালে মায়াপুরে ইস্কন মন্দিরের ভিত্তি স্থাপন করা হয়। বর্তমানে এটি ইস্কনের সদর দপ্তর। এই এক্সপ্রেসওয়ের মাঝ বরাবর ডিভাইডারে কি সুন্দর গাছ লাগানো রয়েছে, আর তাতে আবার হলুদ ফুল ফুটে সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। এখনো রাস্তার ধারে ধারে কাশফুলের দেখা পাচ্ছি, তবে পুজোর সময়ের মতো অত তাজা নয়। এইবার মেন রাস্তা থেকে বাঁদিকে ঘুরে যাচ্ছি মায়াপুর যাবার জন্য। এসে গেলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির যেখানে গড়ে উঠছে সেই পবিত্র স্থান মায়াপুরে। ওই দূরে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এসে গেলাম মন্দিরের মূল গেটের সামনে। এখানে গাড়ি পার্কিং করার জন্য টাকা জমা দিতে হলো, 150 টাকা প্রতি 24 ঘন্টায়। এবার চলে এলাম ভামসি ভবন। আসুন ঘরটায় একবার চোখ বুলিয়ে নিই। ঘরটা যথেষ্ট বড়। 2 কিং সাইজ বেড রয়েছে, 2 এসি, 4টে পাখা, একটা ওয়ার্ড্রোব রয়েছে, ওয়ার্কিং স্পেসও রয়েছে এখানে একটা। পাশে রয়েছে একটা ছোট্ট ফ্রিজ। বাথরুমও 2টো আছে এখানে। আসলে এটা একটা 4 বেড রুম, কিন্তু 5-6 জন এলেও এখানে আরাম করেই থাকা যাবে। 2টো বাথরুমেই গিজারও আছে, তাই শীতকালে এলেও কোনো সমস্যা হবে না। এটা একটা বাথরুম। এটাতেও গিজার আছে। এদিকে আরও একটা বাথরুম রয়েছে। সব রকমের ফেসিলিটি রয়েছে, গিজার, আয়না, ওয়াশ বেসিন। এছাড়াও এই ঘরে একটা এয়ার পিউরিফায়ারও রয়েছে। ঘরটা কিন্তু বেশ বড় আর অনেকগুলো জানলাও আছে। শান্ত নিরিবিলি পরিবেশ, খুব ভালো লাগলো। এবারে চলুন এনারা যে কিটগুলো দিয়েছেন সেগুলো একবার দেখে নিই। এখানে 2 জনের মতন জিনিসপত্রই রয়েছে, আর একটা চেয়ে নিতে হবে। এর মধ্যে রয়েছে ডেন্টাল কিট, চিরুনি, সেভিং কিট, শ্যাম্পু আর বডি লোশন।
ঘরে ব্যাগপত্র রেখে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইং করতে। আলোয় আলোয় যতটা দেখা সম্ভব দেখে নিই। আসলে আমরা তো হঠাৎ প্ল্যান করে চলে এসেছি, তাই গদা ভবন বা ঈশ্বরদয়ন ভবনে জায়গা পাইনি। তাই জন্য আমরা থাকছি অবশ্য মন্দির প্রাঙ্গণের মধ্যেই ভামসী ভবনে। এসে পৌঁছে গেলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। রাস্তার এই দিকে গাড়ি রেখে চলুন এবার ঢোকা যাক। এই সেই নিম গাছ। এই নিম গাছের নিচেই শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। এবারে চলে এলাম বল্লাল ঢিপি। এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান। এই ঢিপির নিচে সেন বংশের রাজা বল্লাল সেনের আমলে তৈরি প্রাসাদ ছিল বলে অনুমান করা হয়। এই ঢিপি প্রায় 400 ফুট প্রশস্ত এবং উচ্চতায় 25 থেকে 30 ফুট। এটি প্রায় 13,000 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত। 1960-এর দশকের গোড়ার দিকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া খনন কার্য শুরু করে। কথিত আছে এই ঢিপিতে একটি বৌদ্ধ স্তূপ বা বিহারও থাকতে পারে, যা 11 থেকে 13 দশকের মধ্যে নির্মিত হয়েছিল। চৈতন্য মহাপ্রভু জন্মস্থান থেকে বেরিয়েই আমরা চলে এলাম চাঁদকাজির সমাধিস্থলে। এখানে একটা বড় চাঁপা গাছ রয়েছে, যার নিচেই ওনার সমাধি দেওয়া আছে বলে কথিত রয়েছে। এখানে মোমবাতি এবং ধূপ জ্বালিয়ে আমরা আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করলাম। এবার ফিরে এলাম আবার মন্দিরে। এবার আসুন মন্দিরের দর্শন করার সময়সূচি আপনাদের বলে দিই। ভোর 4টে থেকে দুপুর 1:30টা পর্যন্ত মন্দির খোলা থাকে। ভোর 4টেতে মঙ্গল আরতি শুরু হয়। এরপর 7টা থেকে দর্শন করতে পারেন সাধারণ মানুষজন। তারপর দুপুর 11:30টায় ভোগ আরতি হয়ে মন্দির 1:30টায় বন্ধ হয়ে যায়। আর 1:30টা থেকে 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। আবার বিকেলবেলা 4টে থেকে 8:30টা পর্যন্ত, রাত্রি 8:30টা অবধি মন্দির খোলা থাকে। সন্ধ্যারতি হয় আর 8টার সময় শয়ন আরতি হয়ে মন্দির বন্ধ হয়ে যায়। এই সময় দর্শন করার সুযোগ পাওয়া যায়। আমরা এখন একটু বাইরেটায় ঘুরে টুরে নিচ্ছি। এরপরে মন্দিরে ঢুকবো, তখন তো আর ফোন নিয়ে ঢোকা যাবে না, ফোন জমা রাখতে হবে। শয়ন আরতি দেখে মন্দির থেকে বেরোলাম। বেরিয়ে যেখানে মোবাইল জমা ছিল সেখান থেকে মোবাইল নিয়ে এবার আমরা যাচ্ছি ডিনার সারতে। এই মন্দির প্রেমিসেসের ভেতরেই দুটো ভালো রেস্টুরেন্ট রয়েছে, একটার নাম গোবিন্দাস আর একটা মাধবাস। দুটোই সম্পূর্ণ নিরামিষ, কিন্তু স্বাদ যথেষ্ট ভালো। আজ সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম মন্দির দর্শন করতে, কিন্তু তখন তো ফোন ছিল না সঙ্গে। এখন বেরোলাম ব্রেকফাস্ট করতে। সকালবেলা পরিবেশটা যেন আরও মনোরম, চারপাশে স্নিগ্ধ শান্ত পরিবেশ। এখানেই সেরে নিলাম আজকের ব্রেকফাস্ট। আর এই মাধবাসে কালকে ডিনার করেছিলাম।
ওই যে দূরে যে বাসগুলো দাঁড়িয়ে আছে এই বাসগুলোর কথাই আপনাদের আগে বলেছিলাম। এখন বেরিয়ে পড়ছি মায়াপুর থেকে, 9:05। আমরা 9টায় রুম ছাড়তে হবে। তো আমরা সবাই রেডি, লাগেজ অলরেডি গাড়িতে উঠে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ব। আর এমনি এসে খারাপ হয়নি, কালকে ভালোই হয়েছে। মন্দিরে গিয়েছিলাম সন্ধ্যেবেলা, আরতি দেখতে, শয়ন আরতিও দেখতে গিয়েছিলাম। তো জানেনই মন্দিরে তো ফোন অ্যালাউ নয়, ফোন আমাদের জমা রেখে যেতে হয়েছিল। তো এমনি ঠিকঠাক ভালোই ট্যুরটা হয়েছে। আর মন্দিরের ভেতরে ওদের প্রেমিসেসের মধ্যে ভবনে থাকতে পেরেছি, তো আমাদের অ্যাক্সেস করতেও খুব সুবিধে হয়েছে। মন্দিরে যাওয়া আসাটা বা এমনি এখানে দোকানপাট সবকিছু খুব সুন্দর, ভালোই হয়েছে একদিনের ট্যুরের জন্য। তাহলে এবার বেরিয়ে পড়ি, চলুন। বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তাহলে আজকের মতো ভিডিও এই পর্যন্তই। পরে আবার আসছি নতুন ভিডিও নিয়ে। আমার পাশে থাকবেন এইভাবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে এভাবেই আমায় উৎসাহ দেবেন। তাহলে আজকের মতো টাটা।